আমাদের রিসার্চের পেপার ইউনিট 1 পেপার 1 ইউনিট 2 এ যে রিসার্চ অ্যাপটিটিউড রয়েছে অলরেডি সেটার একটা ক্লাস হয়ে গেছে। যারা দেখেননি ইউটিউবে রয়েছে, দেখে নিতে পারেন। তো আজকে আমরা স্টার্ট করব আমাদের যে রিসার্চের ওনিয়ন মডেল, মানে অ্যাকচুয়ালি রিসার্চ এইটাতেই রিসার্চ পুরোটাকেই বোঝানো রয়েছে আর কি, অ্যাকচুয়ালি এই জায়গা থেকেই এই মডেলটাতেই। তো ওনিয়ন মডেল এই কারণেই বলছে যে ওটা পেঁয়াজের, মানে আমাদের যে পেঁয়াজ বা যেটাকে আমরা কি বলি যে না আমরা বাড়িতে সাধারণত ব্যবহার করে থাকি সবজি বা যে কোনো কিছুর যে তরকারি বানাতে, সেরকমই এই মডেলটাও পেঁয়াজের মতোই, তাই এটাকে বলছে ওনিয়ন মডেল। এটা কে দিয়েছে? রিসার্চ মেথোডোলজি ইজ অ্যান ইন্টারগ্রাল পার্ট অফ ডিসার্টেশন অর থিসিস হুইচ হেল্প টু এনশিওর দ্য কনসিস্টেন্সি বিটুইন চুজেন টুল টেকনিক অ্যান্ড আন্ডারলাইং ফিলোসফি, অর্থাৎ ফিলোসফি বোঝার জন্য। ওয়ান অফ দ্য ওয়ে অফ রিসার্চ মেথোডোলজি কনস্ট্রাকশন ইজ বেসড অন থিওরিটিক্যাল বা কনসেপ্ট অফ রিসার্চ ওনিয়নের মতো, যেটা দিয়েছে কে? সান্ডার এটিএল। ঠিক আছে, মানে সুন্দর ছাড়া আর অনেকে রয়েছে। বলছে লেয়ার ইন ওনিয়ন মডেল রিসার্চ, অর্থাৎ ওনিয়ন মডেলের বিভিন্ন ধরনের লেয়ার রয়েছে। তো সেগুলো কি কি? মূলত 5 ম্যানেজমেন্ট ফিলোসফি এই ওনিয়ন মডেলে মেজারলি থাকে, এবং ফার্স্ট লেয়ারেই রয়েছে 5 ম্যানেজমেন্ট ফিলোসফিস। তার মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে? পজিটিভিজম, ক্রিটিক্যাল রিয়েলিজম, ইন্টারপ্রিটেটিভিজম, পোস্ট মডার্নিজম অ্যান্ড প্রাগমাটিজম। তো পজিটিভিজম কি? পজিটিভিজম বলছে বলছি এটা একটু বলছি, একটু ইন্টারাপ্ট করছি, বলছি এটা ম্যাটেরিয়ালস কি দিয়েছেন? মানে ম্যাটেরিয়ালসটা এটা গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অলরেডি রিসার্চের পিডিএফটা দেওয়া রয়েছে এক সপ্তাহ আগে। তাও আমি আচ্ছা, আমার দেখা হয়নি। তাও আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মেনলি রিফ্লেক্ট ফিলোসফিক্যাল স্ট্রেংথ অফ ন্যাচারাল সায়েন্টিস্ট, অর্থাৎ পজিটিভিজম আমরা অলরেডি কোথায় পড়েছি না, এর আগের ক্লাসটায় আমরা পড়েছি পজিটিভিজম, যেটা মূলত ন্যাচারাল বা প্রাকৃতিক আর কি সায়েন্স, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অর্থাৎ যেগুলো সায়েন্স গ্রুপের মধ্যে পড়ে সেগুলো মেজরলি এখানে করে। আর এখানে কি রয়েছে? এর উপরে ওয়ার্ক করেছিল ফ্রান্সিস বেকন, অগস্ট কোমতে এরা। তারপর হচ্ছে প্রাগমাটিজম। প্রাগমাটিজম কোথা থেকে এসছে আমরা জানি, বা প্রাগমাটিজম অলরেডি আমরা পড়েছি। তো প্রাগমাটিজমের মেজর এটা কবে ছিল? লেট 19 আর্লি 20 সেঞ্চুরি, অর্থাৎ আমাদের যে 19 শতকের শেষের দিকে এবং মানে আমাদের যে বিংশ শতকের পূর্বে ইউএসএতে এসেছিল। আর এই ফিলোসফির মেজর কারা প্রোফাউন্ডেন্ট ছিল? চার্লস পিয়ার্স, উইলিয়াম জেমস, জন ডিউই। ঠিক আছে, আর কি বলে প্রাগমাটিজম সম্পর্কে আমরা জানি, আমরা প্রাগমাটিজম ফিলোসফিস অলরেডি পড়বো বা পড়েও ফেলেছি। তো তাছাড়াও এখানে আরেকবার বলে দিচ্ছি, এটা মূলত আমাদের ইট ডাজ দিস কনসিডারিং থিওরিজ, কনসেপ্ট, আইডিয়া, হাইপোথিস অ্যান্ড রিসার্চ ফাইন্ডিং নট ইন দ্য অ্যাবস্ট্রাক্ট ফর্ম বাট ইন টার্ম অফ রোল প্লে, অর্থাৎ রোল প্লে অনুযায়ী, অর্থাৎ এখানে অ্যাক্ট করে বা প্র্যাকটিক্যাল সিকোয়েন্স করে আমাদের বুঝতে হয়। দেন রয়েছে ক্রিটিক্যাল রিয়েলিজম। ক্রিটিক্যাল রিয়েলিজম কি বলছে? ক্রিটিক্যাল রিয়েলিজম বেসড অন টু অন্টোলজিক্যাল অ্যাজাম্পশন। এক, দ্য ওয়ার্ড কনসিস্ট অফ রিয়েল এন্টিটি, অর্থাৎ রিয়েল অর্থাৎ যা বাস্তব রয়েছে তা। আরেকটা কি বলছে? যে উই পারসিভ সেন্সেশন অ্যান্ড ইমেজ অফ রিয়েল এস্টেট নট রিয়েল এন্টেল দেম, অর্থাৎ রিয়েল এস্টেটকে করে ওরা, কিন্তু সবসময় আমাদের অবাস্তবিক যা জিনিস তা নিয়ে করে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে ইন্টারপ্রিটেটিভিজম। ইন্টারপ্রিটেটিভিজম কি বলছে? লাইক ক্রিটিক্যাল রিয়েলিজম ডেভেলপ অ্যাজ এ ক্রিটিক অফ পজিটিভিজম, অর্থাৎ এটা পজিটিভিজমের ক্রিটিক্সে বা সমালোচনার ভিত্তিতে তৈরি হয়েছে, বাট ফ্রম এ সাবজেক্টিভ পার্সপেক্টিভ, কিন্তু এটা একটা সাবজেক্টিভ পার্সপেক্টিভে রয়েছে। অ্যান্ড কি বলছে? ইন্টারপ্রিটেটিভিজম এমফাসিস দ্যাট হিউম্যান আর ডিফারেন্ট ফ্রম ফিজিক্যাল ফেনোমেনা বিকজ দে ক্রিয়েট মিনিং, and interpretivist study this meaning, so an approach based on subjective ontological assumption that entire are constitute of discourse thus existing socially constructed really may be only researched through the social construction or consciousness, অর্থাৎ ইন্টারপ্রিটেটিভিজম বলছে যে
আমাদের সাবজেক্টিভ বা সোশ্যাল সায়েন্সের যে জায়গাগুলো, সোশ্যাল কনস্ট্রাকশন বা সামাজিক নির্মিতিবাদ বা সামাজিক ব্যয় বিন্যাস, এই জায়গাগুলোর ওপর বেস করে কিন্তু আমাদের রিসার্চ চলে। দেন রয়েছে পোস্ট মডার্নিজম। পোস্ট মডার্নিজম কি বলছে? পোস্ট মডার্নিজম নট বি পোস্ট মডেটরি, অর্থাৎ পোস্ট মডেটরির মতো নয়, ঠিক আছে। And এটা কি বলছে যে emphasize the role of language and power and of power relation, seeking to question accepted way of thinking and give ভয়েস টু অল্টারনেটিভ মার্জিনালাইজড ভিউ। অর্থাৎ এটা একটা মার্জিনালাইজড ভিউতে চলছে পোস্ট মডার্নিজম, অর্থাৎ বর্তমান সমাজের প্রেক্ষিতে এটা চলে। আর কি বলছে লেয়ার টু, তারপরে আসছি লেয়ার টুতে। লেয়ার টু বা স্তর, এই যে অনিয়ন মডেল, এটা আমাদের বাড়িতে যে আমরা পেঁয়াজগুলো দেখি, পেঁয়াজে কি থাকে, একটা খোলসার পরে আরেকটা খোল, আরেকটার পর আরেকটা, এরকমভাবে থাকে তো, তাই নয় কি? শুভজিৎ, এরকম ভাবে থাকে তো পেঁয়াজের খোলসাগুলো বা খোলসগুলো? হ্যাঁ দাদা। তো এখানেও দেখো এই মডেলটাও এরকম। যাই হোক, আমি ডিসকাশন করে দিচ্ছি। তারপর বলছে অ্যাপ্রোচেস টু ফার্দার রিসার্চ, অর্থাৎ রিসার্চের ফার্দার যে অ্যাপ্রোচেসগুলো রয়েছে। দ্য সেকেন্ড স্টেপ ইজ টু চুজ রাইট future research approach. Positivist philosophy stand is usually followed by forecast approach, and forecasting is mathematical operations such as extrapolation, econometric model and discovery exact future event, অর্থাৎ এটা ফিউচার ইভেন্ট করে। আবার এরও কিছু ভাগ আছে ফোরসাইটের বেসড অন কোয়ালিটেটিভ কম্বাইন্ড টেকনিক, আর এখানে মাল্টিপল ভিউতে আমরা দেখি। তো এখানে যদি আমরা এটা দেখি, জাস্ট এ মিনিট, তো এখানে যদি আমরা দেখি মডেলটা, তাহলে মডেলটার কটা লেয়ার আছে? একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার, চারটে লেয়ার, পাঁচটা, ছটা, সাতটা। ডেটা কালেকশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস হচ্ছে সবার কেন্দ্রবিন্দুতে। তো কি বলছে, প্রথম লেয়ারটা কি রয়েছে আমাদের? এই যে ফিলোসফি, প্রথম লেয়ারটা হচ্ছে ফিলোসফি। এখানে যদি আমরা দেখি ফিলোসফিক্যাল লেয়ারে তার কি কি রয়েছে? ইন্টারপ্রিটেটিভিজম, পোস্ট পজিটিভিজম, ক্রিটিক্যাল রিয়েলিজম। ওকে, বোঝা গেল? মেজারলি পাঁচটাই আসে, কিন্তু এখানে তিনখানা মেজার অ্যানালাইসিস করে দেওয়া আছে। তারপরে বলছে অ্যাপ্রোচেস টু ফিউচার রিসার্চ, অর্থাৎ ফিউচার রিসার্চ, সেকেন্ড লেয়ার। তারপরে আসছে থার্ড লেয়ার, কি বলছে? অ্যাপ্রোচেস টু থিওরি ডেভেলপমেন্ট। তো থিওরি ডেভেলপমেন্টের মধ্যে কি আসছে? ডিডাকশন, ইন্ডাকশন অ্যান্ড অ্যাবডাকশন। তো এবার দেখা যাক এখানে থার্ড লেয়ারটা, লেয়ার 3, অ্যাপ্রোচেস টু থিওরি ডেভেলপমেন্ট। বলছে স্ট্যান্ডার্ডস ইটিঅল। ইটিঅল আমরা তখনই ব্যবহার করি যখন একের অধিক ব্যক্তি থাকে, বা সবার নাম তো দেওয়া সম্ভব না সব সময়। হয়তো দেখা যায় একটা কাজ হয়তো 5 জন মিলে করেছে, সেক্ষেত্রে 5 জনের নাম তো সবসময় দেওয়া সম্ভব হয় না। তার জন্য রিসার্চারের সুবিধার জন্য আমরা ইটিঅল ইউজ করি, অর্থাৎ এক্সেট্রা অল, অর্থাৎ আরও অনেকে রয়েছে। তো 2016 সালে মেজরলি এটা ডেভেলপ করে। এখানে ডিডাকশন, ইন্ডাকশন অ্যান্ড অ্যাবডাকশন। বা ডিডাকশন অ্যান্ড ইন্ডাকশন আমরা অলরেডি জানি যে ডিডাকশন আমরা যখন জেনারেল টু প্রিন্সিপাল যাই বা জেনারেল টু স্পেসিফিক যাই, অ্যান্ড ইন্ডাকটিভ কি? যখন আমরা পার্টিকুলার টু জেনারেল যাই। অ্যান্ড অ্যাবডাকশন কি? অ্যাবডাকশন তখন হয় যখন মূলত আমরা দুটোর মধ্যে কম্প্যারিজন করি মেজরলি। বলছে ডিডাকটিভ, বলছে যেটা মূলত আমাদের জেনারেল রুল টু স্পেসিফিক লতে যাই আমরা থিওরি ফর্মুলেট করার জন্য। এবার ডিডাকটিভ রিসার্চ বা ডিডাকশন কি করে আসছে? ডিডাকশন মেজরলি সায়েন্টিফিক থটের ক্ষেত্রে আসে। যেমন যদি আমি বলি যে মোবাইল ব্যবহার করলে চোখের ক্ষতি হয়, এই যে মিথটা রয়েছে, এই মিথটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এটা প্রমাণ করার জন্য যখন আমরা রিসার্চ করব, তখন সেটাকে বলছে আমাদের ডিডাকটিভ রিসার্চ বা ডিডাকশন। অ্যান্ড তারপরে রয়েছে ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ রিজনিংয়ে মেজরলি আমাদের থিওরি ডেভেলপ হয়,
আর এটা মূলত কোয়ালিটেটিভ ইন নেচার থাকে। তো কি বলছে, ইন্ডাকটিভ রিজনিং ইজ এ ওয়ে অফ থিওরি বিল্ডিং স্টার্ট উইথ স্পেসিফিক অবজারভেশন অন দ্য বেসিস অফ হুইচ এ জেনারেল রুল ইজ ফর্মুলেট, অর্থাৎ একটা জেনারেল রুল যেটা ফর্মুলেট হয়। তো থার্ড লেয়ার পর্যন্ত মোটামুটি বোঝা গেল। এরপরে আসছে ফোর্থ লেয়ার। ফোর্থ লেয়ারে কি আমাদের স্ট্র্যাটেজিস আছে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিসের মধ্যে আমাদের পড়তে হবে ডেসক্রিপটিভ, নর্মেটিভ, এক্সপ্লোরেটিভ, এবং তারপরে রয়েছে আমাদের মেথোডোলজিক্যাল পজিশন, যার মধ্যে আমাদের বলতে হবে মাল্টি মেথড, মিক্সড মেথড অ্যান্ড মোনো মেথড। দেন রয়েছে টাইম হরাইজনের বেসিসে, টাইম হরাইজন কী কী রয়েছে, পয়েন্ট অফ রেসপেক্টিভ, শর্ট টার্ম, মিডল টার্ম অ্যান্ড লং টার্ম। দেন রয়েছে 7 নম্বরে টেকনিক অ্যান্ড প্রসিডিওর, যার মধ্যে আসছে ডেটা কালেকশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। এই হচ্ছে আমাদের 7খানা পার্ট। তো এখানে রিডাকশন, ইন্ডাকশন এবং অ্যাবডাকশনের রিজন টু রিসার্চ, অর্থাৎ রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোর মধ্যে কম্প্যারিজন রয়েছে। যেমন লজিকের দিক থেকে রিডাকশন বলছে ইন এ ডিডাকটিভ ইনফারেন্স হোয়েন দ্য প্রিমিসেস আর টু দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু, আমরা এটা লজিক্যাল রিজনিংয়েও পড়েছি। তারপরে ইন্ডাকশন কি বলছে যে নোন প্রিমাইসেস আর ইউজ টু জেনারেল কনক্লুশন, আর ওদিকে অ্যাবডাকশনে কি বলছে ইন অ্যান অ্যাবডাকশন ইনফারেন্স বা তাৎপর্য বা যাই বলুন না কেন, নোন অ্যাজ প্রিমিসেস আর ইউজ টু জেনারেট টেস্টেবল কনক্লুশন, অর্থাৎ এটা একটা টেস্টেবল কনক্লুশন তৈরি করে। আর যদি আমরা থিওরির দিক থেকে দেখি তাহলে রিডাকশন মূলত থিওরি ফলসিফিকেশন বা ভেরিফিকেশন হয়, যেটা বললাম আমি, যে মিথটা রয়েছে সেই মিথটাকে আমরা প্রুভ করার চেষ্টা করি যেটা ঠিক আছে না ভুল আছে। তারপর বলছে থিওরি জেনারেশন অ্যান্ড বিল্ডিং, অর্থাৎ এটা মূলত ইন্ডাকশন থিওরি জেনারেশন হয়। আর এটা কি বলছে, থিওরি জেনারেশন আর মডিফিকেশন ইনকরাপ্টিং এক্সিস্টিং থিওরি হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট বিল্ড নিউ থিওরি বা মডিফাইং এক্সিস্টিং থিওরি, অর্থাৎ এখানে নিউ থিওরি বা এক্সিস্টিং থিওরিকে বিল্ড করা হয়। তারপরে রয়েছে আমাদের লেয়ার 7। লেয়ার 7-এ কি বলছে, টেকনিক অ্যান্ড প্রসিডিওর, বলছে ফলোইং দ্য রিসার্চ ওনিয়ন স্টেপ বাই স্টেপ দ্য ফাইনাল লেয়ার টেকনিক অ্যান্ড প্রসিডিওর মুভ দ্য রিসার্চ ডিজাইন টুয়ার্ড ডেটা কালেকশন, অর্থাৎ টুয়ার্ড ডেটা কালেকশনের এখানে কাজ করে, যেটা বললাম যে ডেটা কালেকশন বা ডেটা অ্যানালাইসিসের উপর কাজ করে। ওকে, তো তারপরে রয়েছে অল প্রিভিয়াস চয়েস ডিটারমাইন দ্য টেকনিক অফ বেসিক ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস প্রসিডিওর, আর এখানে মূলত রিসার্চ কোশ্চেন করেছে। দেন আসছে আমাদের মেথোডোলজি অফ রিসার্চ, অর্থাৎ মেথোডোলজি কথার অর্থ কি, অর্থাৎ যে আমাদের যে পদ্ধতিগুলো রয়েছে তার যে তত্ত্ব, অর্থাৎ আমরা গবেষণায় যে পদ্ধতি ব্যবহার করব সেই পদ্ধতিও তো কোনো একটা তার ব্যাখ্যা রয়েছে বা তার থিওরি রয়েছে বা তার তত্ত্ব তৈরি হয়েছে সায়েন্টিফিক দিক থেকে, সেটাকেই বলছে মেথোডোলজি অফ রিসার্চ বা গবেষণার পদ্ধতিসমূহ। অর্থাৎ এই গবেষণার মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতিকে যখন আমরা এক জায়গায় নিয়ে আসছি সব পদ্ধতিগুলোকে, তখন বলছে লজি, অর্থাৎ সায়েন্স অফ মেথড বা সায়েন্টিফিকভাবে আমরা যে মেথডগুলো চুজ করবো সেগুলো। কি বলছে, মেথড প্লেনলি মিনস এ পার্টিকুলার প্রসিডিওর ফর accomplishing or approaching something, especially a systematic or established one, অর্থাৎ এটা মূলত সিস্টেমেটিক, স্পেশালি বা সিস্টেমেটিক্যালি হয়, এই জন্যই বলছে সায়েন্স অফ লজিক বা সায়েন্স অফ মেথড। Thus methodology can be understood as a set of specific procedure or technique used to identify, select, process and analyze information about the topic, অর্থাৎ একটা টপিকের উপর। It is a systematic theoretical analysis of method applied to field of study, অর্থাৎ ফিল্ড অফ স্টাডিতে ইউজ করা হয়। আর এছাড়াও এর কিছু অ্যাসপেক্ট রয়েছে, যেমন কি রয়েছে, whether the research is being conducted to address the function with the external one, অর্থাৎ এগুলো এর কিছু মেজর ফাংশন বা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন রয়েছে। হোয়াট সর্ট অফ মেথড আর টু বি ইউজ টু কালেক্ট ডেটা, অর্থাৎ ডেটা কালেক্ট করার জন্য কোন মেথড ইউজ হবে। দেন রয়েছে হোয়াট মেথড অফ অ্যানালাইজ শুড বি ইউজড, অর্থাৎ কোন মেথডটা ইউজ হবে এবং কোন অবজেক্টিভ রয়েছে এবং কোন মেথডটা মেজরলি কোন রিসার্চের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এরপরে রয়েছে রিসার্চ ডিজাইন বা গবেষণার নকশা, যাকে বাংলায় বলে। তো রিসার্চ ডিজাইন কি বলছে,
Research design is important as it guides the researcher to identify the correct method of data collection and analysis, অর্থাৎ correct data collection এবং analysis এ use হয়, condition in which the activity of research shall be carried out and approximation of the fund to be utilized for it, অর্থাৎ কত মানে আমরা বাড়ির নকশা কেন করি, অ্যাকচুয়ালি ডিজাইনটা বাড়ি তৈরি করার আগে তৈরি করা হয়, বা যাকে বাংলায় বলছে ব্লু প্রিন্ট। এই জন্যই রিসার্চের ডিজাইনকে বলা হয় রিসার্চ ডিজাইন ইজ এ ব্লু প্রিন্ট অফ এ রিসার্চ। অর্থাৎ আমি কি করতে চাইছি, আমি কি করছি না, বা কিভাবে করব, কেন করব, কত টাকা খরচা হবে, কাজটা কোথায় কোথায় আমি ডেটা নেব, এগুলো সব কিন্তু আগেই বলা থাকে রিসার্চে। তো এই কাজটাকে এই করে রিসার্চ ডিজাইন করে। বলছে মেনটেনিং ইট কানেক্টিভিটি টু পারপাস অফ রিসার্চ। এ গুড রিসার্চ ডিজাইন ইজ ক্যারেক্টারাইজড বাই ইট ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ তার ফ্লেক্সিবিলিটি বা তার নমনীয়তা ইয়ে করে, এফেক্টিভনেস অ্যান্ড সাস্টেনেবিলিটিকেও গুরুত্ব দেয়। এছাড়া এ কিছু পার্টিকুলার রিসার্চ প্রবলেমের উপর বেস করে চলে, যেমন অবজেক্টিভ অফ দ্য রিসার্চ স্টাডি, মেথড অফ ডেটা কালেকশন, সোর্স অফ ইনফরমেশন, টুলস অফ ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস টুল। এই কটা কাজ কিন্তু আমাদের রিসার্চ ডিজাইন করে, যে আমরা কি কি পদ্ধতি ব্যবহার করব, কোনটা করব না, কেন করব, করলেও সেগুলো কিন্তু আমাদের কি করে রিসার্চ ডিজাইন করে। অ্যান্ড তারপর রয়েছে প্রপার্টিস বা শর্ত বা ক্যারেক্টারিস্টিক অফ গুড রিসার্চ ডিজাইন, অর্থাৎ গুড রিসার্চ ডিজাইনের ক্যারেক্টারিস্টিকগুলোর মধ্যে কী কী পড়ে? অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি। অবজেক্টিভিটি মানে কি হচ্ছে, যার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, অ্যান্ড রিলায়েবিলিটি মানে হচ্ছে যার কি যে না যার পুনরাবৃত্তি হয়। অ্যান্ড তারপর রয়েছে জেনারেলাইজেশন অ্যান্ড এথিক্যাল। জেনারেলাইজেশন অ্যান্ড এথিক্যাল বলতে কী বোঝাচ্ছে? যেমন আমরা যখন রিসার্চটা করছি, আমরা পুরো পপুলেশনের ওপর বেস করে রিসার্চ করতে পারি না। তাই বলছে যে আমি এমন ডেটা নেব বা এমন কিছুভাবে করব যাতে সেটা জেনারেলাইজেশন করা যায়, অর্থাৎ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যান্ড দেন রয়েছে এথিক্যাল। এথিক্যাল মানে হচ্ছে নৈতিক, অর্থাৎ নৈতিকভাবে, অর্থাৎ যার মধ্যে কোনো রকম দু নম্বরই থাকবে না, সেটাই বলছে তাকে এথিক্যাল। নিড অফ রিসার্চ ডিজাইন, অর্থাৎ রিসার্চ ডিজাইনের প্রয়োজনীয়তা কেন? ইট ফেসিলিটেট দ্য স্মুথ সেলিং অফ দ্য ভেরিয়াস রিসার্চ অপারেশন, thereby making research as efficient as possible, yielding maximal information with minimal expenditure of effort, time and money। অর্থাৎ এটা এই কারণেই করা হয় যাতে এটা টাইম এফোর্টকে কম মানে ঠিক মতো ইয়ে করে, মানিকে ঠিক মতো ইয়ে সাস্টেনেবলি করে, সেই জন্য। ইট রিডিউস ইনঅ্যাকুরেসি, অর্থাৎ ইনঅ্যাকুরেসি অর্থাৎ স্পষ্টতা নেই এমন কিছুকে দূর করে। ইট হেল্প টু গেট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যান্ড রিলায়েবিলিটি, অর্থাৎ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আনে। আর এটা মূলত মার্জিনাল এরর্স বা বায়াসনেসের যে এরর রয়েছে তাকে এস্টিমেট করে। এবার প্রশ্ন আসছে বায়াস এবং মার্জিনাল এরর কি? বায়াস মানেই হচ্ছে আমরা যাকে বাংলায় বা ইংরেজিতে খুব নেপোটিজম শব্দটা আসে, অর্থাৎ বায়াস বলতে আমি আমার মানে অবজেক্টিভটাকে প্রুভ করার জন্য বা হাইপোথিসিসটাকে প্রুভ করার জন্য আমি নিজের ইচ্ছা মতো ডেটা নিয়ে নিচ্ছি এবং প্রুভ করছি আমার সুবিধা মতো, আমি খাটছি না, সেটাকেই বলছে বায়াস। আর মার্জিনাল এরর মানে হচ্ছে যে আমরা যখন এনপিসি ড্র করি, এনপিসি এরকম, জাস্ট এ মিনিট, আমরা এরকমভাবে তো এনপিসি ড্র করি, তাই না প্রতীক্ষা? হ্যাঁ দাদা। তো আমরা যখন এনপিসি ড্র করছি, এই যে আমাদের জিরো এইটুকুনি যদি আমরা ধরি, এইটুকুনি যদি আমরা 0.95 ধরি বা প্লাস মাইনাস 1 সিগমা ধরি, দেন এই যে বাইরে এইটুকুনি স্পেস বা এই দিকে এইটুকুনি স্পেস, একে বলছে মার্জিনাল এরর, ঠিক আছে? তো এই যে এররটা রয়েছে, এই এররটাকে এস্টিমেট করা। দেন বলছে রিসার্চ ডিজাইন স্ট্যান্ড ফর advanced planning of method to be adopted for collecting the relevant data and technique to be used, অর্থাৎ কিভাবে কোন টেকনিক বা কীভাবে হবে সেই জায়গাগুলোকে ব্যবহার করা। আর এটা আমাদের হেল্প করে হাইপোথিসিসকে টেস্টিং করতে
দেন আসছি টাইপ অর অ্যাপ্রোচেস অফ রিসার্চ ডিজাইন, অর্থাৎ বিভাগ এবং দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রিসার্চ ডিজাইন বা গবেষণা নকশার দৃষ্টিভঙ্গি কী কী রয়েছে তার মধ্যে। কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, এ কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন শেয়ার সিমিলার ক্যারেক্টারিস্টিক উইথ সায়েন্টিফিক রিসার্চ ইন দ্য ফলোয়িং ওয়ে, অর্থাৎ এই ওয়েতে এটা চলে। অ্যান্ড আউটলাইন কোশ্চেন স্টার্টিং দ্য প্রবলেম দ্যাট নিড টু বি সলভ, অর্থাৎ কী হয় কোয়ান্টিটেটিভ মূলত আমাদের কোশ্চেন সলভ করে। হ্যাজ এ সেট অর্ডার অ্যান্ড প্রসিডিউর ইউজ টু অ্যান্সার দিস কোশ্চেন, অর্থাৎ অ্যান্সার করে। অ্যান্ড অ্যানালাইজ দ্য ডেটা গ্যাদার, অর্থাৎ যে ডেটা রয়েছে তাকে গ্যাদার করা, এবং কনক্লুশন ড্র করা। কনক্লুশন মানে কি একটা সারসংক্ষেপ, অর্থাৎ পুরো স্টাডিটা করে আমরা এক্স্যাক্টলি বুঝলামটা কি, রামের ভাই লক্ষণ না সীতার দেবর লক্ষণ, না সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, কোনটা এক্স্যাক্টলি কোনটা, পুরো কাজটা করলাম যে আমরা এতদিন ধরে, সেটাকেই বলছে একটা কনক্লুশন ড্র করা, যেটা মূলত প্রিডিটারমাইন্ড নয়। এবার আসছি টাইপ অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, অর্থাৎ রিসার্চ ডিজাইনের কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইনেরও বিভিন্ন টাইপ রয়েছে। এ কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন ইজ ইউজ টু এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল বাই ইউজিং নাম্বার অ্যান্ড স্ট্যাটিস্টিক টু এক্সপ্লেন অ্যান্ড অ্যানালাইজ ইটস ফাইন্ডিং, অ্যান্ড দেয়ার আর 4 টাইপ অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, অর্থাৎ এখানে 4 ধরনের রিসার্চ ডিজাইন রয়েছে। ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন, কোরিলেশনাল রিসার্চ ডিজাইন। তো ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন কি বলছে, অ্যাজ দ্য নেম ইমপ্লাই it is intended to describe the present status of an issues or problem which is analyzed based on the available data and so does not require hypothesis to begin it, অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে যে জায়গাগুলো হচ্ছে সেই জায়গাগুলো আমরা ডেসক্রিপটিভ বা ডেসক্রাইব করি। অ্যান্ড তারপরে রয়েছে আমাদের কোরিলেশনাল রিসার্চ ডিজাইন, বলছে দিস seek to discover if two variables are associated or related in some way using statistical analysis while অবজার্ভিং দ্য ভেরিয়েবল, অর্থাৎ এখানকার ভেরিয়েবল দেখে তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা সেটা দেখানো হয়। দেন রয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, তারপর রয়েছে কোয়াশি এক্সপেরিমেন্টাল ডিজাইন। দিস ইজ এ মেথড, অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথড কি বলছে, ইজ টু এস্টাবলিশ কজ এফেক্ট রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল অর অ্যামং এ গ্রুপ অফ ভেরিয়েবল। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড টু অবজার্ভ দ্য এফেক্ট অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কি বলছে, দ্য চেঞ্জেস রেসপন্ড টু বিটুইন গ্রুপ অফ ফরেনার ট্রিটমেন্ট, যেমন ওয়েলকাম ড্রিঙ্ক অ্যান্ড ফ্রেশার্স টিস্যু এগুলো। অ্যান্ড তারপর রয়েছে কোয়াশি এক্সপেরিমেন্টাল ডিজাইন। কোয়াশি এক্সপেরিমেন্টাল ডিজাইন কি বলছে, অ্যাজ দ্য নেম সাজেস্ট সাচ অ্যাজ এক্সপেরিমেন্ট ইজ ডিজাইন রেপ্লিকেটিং দ্য ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন এক্সপেক্ট দ্যাট ইজ নট ইউজ র্যান্ডোমাইজেশন স্যাম্পল গ্রুপ, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা কী করছি, আমরা র্যান্ডোমাইজেশন ইউজ করছি, বা যার বাংলা হচ্ছে যথেচ্ছ প্রকারে উপাত্ত গ্রহণ, স্যাম্পেলের বা ডেটার বাংলা হচ্ছে উপাত্ত আর স্যাম্পেলের বাংলা হচ্ছে নমুনা, ঠিক আছে। অর্থাৎ যেখানে আমরা যথেচ্ছ পরিমাণে কী করছি, যে নমুনার দ্বারা উপাত্ত গ্রহণ করছি। প্রতীক্ষা শব্দটা কেমন লাগলো? হ্যালো, হ্যাঁ, এই শব্দ শুনেছো, উপাত্ত শুনেছো? উপাত্তটা শুনিনি, নমুনা শুনেছি। তো ডেটার বাংলা হচ্ছে গবেষণার বা রিসার্চের ক্ষেত্রে উপাত্ত, ঠিক আছে, তথ্য নয়। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, ডেটা মানে হচ্ছে উপাত্ত, ঠিক আছে। যা কেউ কোনো দিনও বলে দিলে, যদি বলে তখন বলতে পারবে। অলসো ইট ইজ ইউজ টু এ টিপিক্যাল রিসার্চ ডিজাইন নট প্র্যাকটিক্যাল, অর্থাৎ এটার প্র্যাকটিক্যাবিলিটি খুব কম। এরপরে আসছে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন। কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন কি বলছে, কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন অন দ্য আদার হ্যান্ড ইজ অ্যান এক্সপ্লোরেটরি ইন নেচার অ্যাজ ইট ট্রাই ডিসকভার নট গেস দ্য কনক্লুশন, অর্থাৎ এখানে কনক্লুশনকে গেস করা হয় না, ডিসকভার করা হয়, ঠিক আছে। আর এটা মূলত কোশ্চেন অ্যান্সারের বেসিসে হয়, হোয়াট এবং হাউ। আর এখানে আমরা ইট ইজ এ প্রসেস টু আইডেন্টিফাই অর ডেভেলপ এ হাইপোথিসিস দ্যাট ইজ ফার্দার টেস্টেড ইউজিং আদার টেকনিক, অর্থাৎ আদার টেকনিকের বেসিসে হয়। এবং এর কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে কী কী। এ কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন ইজ ইউজ টু এক্সপ্লোর দ্য মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স অর
অফ সোশ্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ সোশ্যাল এনভায়রনমেন্ট লাইক নেচার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। অ্যান্ড তারপর রয়েছে ইট অলসো ইন্টেন্ড টু আন্ডারস্ট্যান্ড ডিসক্রাইব অর ডিসকভার দ্য ফাইন্ডিং। দ্য রিসার্চার ইজ ইউজুয়ালি প্রাইমারি ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ফর্মুলেট দ্য কোশ্চেন অ্যান্ড ইন্টারপ্রিট দ্য মিনিং অফ ডেটা, অর্থাৎ মিনিং অফ ডেটা বা তাকে ইন্টারপ্রিট করে। এরও কিছু স্টেপ রয়েছে। স্টেপ অফ ডেভেলপিং এ রিসার্চ ডিজাইন, এটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা এখান থেকে কোশ্চেনটা দেয়। কি বলছে, প্রথমে ক্লাসিফাই দ্য ইন্টেন্ট আউটকাম হোয়াট নিড টু আন্ডারস্ট্যান্ড। তারপর রয়েছে অর্থাৎ আমরা প্রথমেই ক্লাসিফাই বা স্পষ্ট করে দেবো যে আমাদের আউটকাম, ইন্টেন্ডেড আউটকাম কী রয়েছে। তারপর কি বলছে, ডেভেলপ দ্য রিসার্চ কোশ্চেন, অর্থাৎ রিসার্চ কোশ্চেন ডেভেলপ করবো আমরা। তারপরে রয়েছে আন্ডারস্ট্যান্ড হোয়াট নিড টু মেজার, অর্থাৎ আমরা কি মাপতে চাইছি বা কি মেজার করতে চাইছি। দেন কি বলছে, সিলেক্ট দ্য পপুলেশন অ্যাজ পার দ্য স্টাডি টেকেন, অর্থাৎ পপুলেশনকে করা। অ্যান্ড তারপরে রয়েছে আইডেন্টিফাই দ্য আইডিয়াল ডেটা কালেকশন মেথড, অর্থাৎ ডেটা কালেকশন মেথডকে চুজ করতে হবে আইডিয়াল। তারপর রয়েছে কনস্ট্রাক্ট ইন্টারকানেক্টেড ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ তার মধ্যে যে ইন্টারকানেক্টেড ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে ওগুলো দেখা। তারপর রয়েছে ইউজ কালেক্ট অ্যানালাইসিস টুল, অর্থাৎ অ্যানালাইসিস টুল কালেক্ট করা। তারপর বলছে ডিসাইড হাউ ফাইন্ডিং অফ দ্য স্টাডি শ্যাল বি পাবলিশ, অর্থাৎ কীভাবে আমাদের ফাইন্ডিংটা পাবলিশ হবে। এরপরে রয়েছে রিসার্চ আর থিসিস অবজেক্টিভ, অর্থাৎ রিসার্চ এবং থিসিস অবজেক্টিভ কীভাবে আসছে। বলছে রিসার্চ কোশ্চেন রেফার্স টু কোশ্চেন which the research would like to answer by carrying out the proposed study. The only difference between research question and objective is that research question are stated in a question form while objective are stated in statement form, অর্থাৎ যেখানে কোশ্চেন আমাদের কি হচ্ছে যে অবজেক্টিভে থাকছে, বলছে কি রিসার্চ কোশ্চেন অ্যান্ড অবজেক্টিভ দ্যাট রিসার্চ কোশ্চেন আর স্টেটেড ইন এ কোশ্চেন ফর্ম while অবজেক্টিভ আর স্টেটেড ইন স্টেটমেন্ট ফর্ম, অর্থাৎ রিসার্চ কোশ্চেন ফর্মে থাকে এবং অবজেক্টিভ একটা স্টেটমেন্ট ফর্মে থাকে। ফর অ্যান অবজেক্টিভ টু বি গুড ইট শুড স্মার্ট, যেমন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড, ঠিক আছে। অ্যান্ড তারপর রয়েছে ইম্পর্টেন্স ক্রাইটেরিয়া ফর রিসার্চ অবজেক্টিভ, অর্থাৎ রিসার্চ অবজেক্টিভের থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলো কী কী। দ্য কাইন্ড অফ কোশ্চেন টু বি টেকেন অ্যান্ড আস্কড in order to research question are derived from objective, the data collection and analysis procedure to be used, data collection tool are developed from the research objective, and তারপর বলছে the design of proposed study, various research design have different research objective. এরপরে রয়েছে আমাদের এডুকেশনাল রিসার্চ বা শিক্ষাগত গবেষণা। শিক্ষাগত গবেষণা কি বলছে, educational research refer to a systematic attempt to gain a better understanding of educational process, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে যে প্রসেস বা জেনারেলি তাকে ইমপ্রুভ করার জন্য বা তার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এটা করা হয়। ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড টু দ্য স্টাডি অফ এডুকেশনাল প্রবলেম, অর্থাৎ এডুকেশনাল প্রবলেমকে স্টাডি করার জন্য এটা তৈরি হয়েছে। দ্য মেন কনসার্ন অফ এডুকেশনাল রিসার্চ আর টু আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লেন, প্রেডিক্ট অ্যান্ড কন্ট্রোল হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ হিউম্যান বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য ইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশন সো দ্যাট ইভেন্ট আর সিচুয়েশন ক্যান বি ইমপ্রুভ ফার্দার, অর্থাৎ সোশ্যাল বা আমাদের সোসাইটি বা সোশ্যাল অর্গানাইজেশনের বা সোশ্যাল ইনস্টিটিউশন বা সোশ্যাল সিচুয়েশন যা রয়েছে তাকে এক্সপ্লেন, তাকে প্রেডিক্ট করা, অর্থাৎ ভবিষ্যৎ অনুমান করা বা সোশ্যাল সিচুয়েশনকে দূর করার জন্য তৈরি হয়েছে। তারপর হচ্ছে পারপাস অফ এডুকেশনাল রিসার্চ, অর্থাৎ এডুকেশনাল রিসার্চের পারপাস বা উদ্দেশ্য কী। টু আইডেন্টিফাই ট্রুথ রিগার্ডিং এনরোলমেন্ট, অর্থাৎ এনরোলমেন্ট করা, রিটেনশন, ড্রপ আউট এবং কোয়ালিটি এডুকেশনকে আনা। তারপর রয়েছে টু বিল্ড এ নিউ নলেজ রিগার্ডিং দ্য মেথোডোলজি, পেডাগজি অর আদার কোর্স সাবজেক্ট এরিয়া, অর্থাৎ আদার কোর্স সাবজেক্ট এরিয়াকে ফোকাস করা এবং ক্লাসরুম বা ক্লাসরুম রিলেটেড বা অ্যাডমিনিস্ট্রেশন লেভেল বা পলিসি লেভেলের এই প্রবলেমগুলোকে সলভ করা। দেন রয়েছে এফেক্ট অফ নিউ মেথোডোলজি অফ টিচিং, আইডেন্টিফাই অ্যান্ড অ্যাক্সেস আইসিটি এনেবল ক্লাসরুম অ্যান্ড টিচিং। তারপর বলছে টু আন্ডারস্ট্যান্ড দ্য টিচার নলেজ অন লেটেস্ট এভলিউশন টেকনিক, এর মাধ্যমে চলা। অ্যান্ড তারপর বলছে টু আইডেন্টিফাই দ্য হিন্ডারেন্স, হিন্ডারেন্স কথার অর্থ হচ্ছে বাধা, টু অ্যাচিভ দ্য ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, অর্থাৎ কোন কোন হিন্ডারেন্স বা বাধাগুলো রয়েছে ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন করার জন্য সেগুলো দেখা। এরপরে আমরা পড়ব টাইপ অফ এডুকেশনাল রিসার্চ ডিজাইন, অর্থাৎ এডুকেশনাল রিসার্চ ডিজাইনের যে টাইপগুলো রয়েছে। প্রথমে রয়েছে ডেসক্রিপটিভ সার্ভে রিসার্চ ডিজাইন,
কি বলছে, ডেসক্রিপটিভ সার্ভে রিসার্চ কনসার্নিং দ্য এক্সিস্টিং স্ট্যাটাস অফ ফিনোমেনা অ্যান্ড হোয়েন এভার পসিবল টু ড্র এ ভ্যালিড জেনারেলাইজেশন ফর দ্য ফ্যাক্ট ডিসকভার উইদাউট মেকিং এনি ইনফারেন্স অর কন্ট্রোল ওভার সিচুয়েশন। অর্থাৎ যেখানে আমরা কি করছি ডেসক্রিপটিভ সার্ভেতে, যে আমাদের এক্সিস্টিং সিচুয়েশন অর্থাৎ বর্তমানে যে সিচুয়েশন রয়েছে তার উপর ফোকাস করে আমরা বেশি চলি, এবং বলছে যে ওখানে কোনো রকমভাবে কোনো কিন্তু ম্যানিপুলেশন বা কন্ট্রোল হয় না। ওকে, তো তারপরে কি রয়েছে আমাদের, হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ অ্যান্ড ডেসক্রিপটিভ সার্ভে কালেক্ট অ্যান্ড প্রোভাইড 3 টাইপ অফ ইনফরমেশন, অর্থাৎ 3 ধরনের ইনফরমেশন যেটা দেয়। এক, অফ হোয়াট এক্সিস্ট উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল অ্যান্ড কন্ডিশন ইন দ্য সিচুয়েশন, অর্থাৎ কোন ধরনের সিচুয়েশন এক্সিস্ট করতে বা ভেরিয়েবল রয়েছে। অফ হোয়াট উই ওয়েন্ট বাই আইডেন্টিফাইং স্ট্যান্ডার্ড অর নর্মস with which to compare the present condition or what expect condition to be desirable, অর্থাৎ প্রেজেন্টে কি কন্ডিশন রয়েছে এবং কিভাবে তা ডিজায়ারেবল। অ্যান্ড তারপর হচ্ছে অফ হাউ টু অ্যাচিভ এ গোল, অর্থাৎ কিভাবে একটা গোল অ্যাচিভ করা যায়, বাই এক্সপ্লোরিং পসিবল ওয়ে অ্যান্ড মিনস অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স অফ আদার অর ওপিনিয়ন অফ এক্সপার্ট, অর্থাৎ আদার ওপিনিয়ন বা এক্সপার্টের দ্বারা। আবার টাইপ অফ ডেসক্রিপটিভ রিসার্চ অন দ্য বেসিস অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের বেসিসেও কিন্তু আমাদের টাইপস অফ ডেসক্রিপটিভ রিসার্চ যেটা রয়েছে সেটা ভাগ করা যায়। কি রয়েছে, সেন্সাস সার্ভে, স্যাম্পল সার্ভে। তো সেন্সাস সার্ভে বা জনগণনার কি সার্ভে বলছে, সেন্সাস সার্ভে মিনস গ্যাদারিং পার্টেন ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউনিট অফ পপুলেশন, যেমন পিপল ইনস্টিটিউশন, হাউস হোল্ডার ইটিসি। এছাড়াও পার্সেন্ট কিভাবে ইনস্টিটিউশন বা অ্যাট্রিবিউট বা কোয়ালিটিকেও দেখা হয়। এ পপুলেশন ইজ ওয়েল ডিফাইন্ড গ্রুপ অফ মেনি থিংস, আর এটা মূলত যেমন কি বলছে, হাউ এভার কভার অফ ইউনিট ভেরি এক্সিস্টিভ, যেমন লাইক অ্যান্টেনিং দ্য গোল অফ এডুকেশন ফর অল, অর্থাৎ সকলের জন্য শিক্ষার যে সার্ভে রয়েছে সেটা করা, বা সর্বশিক্ষা অভিযান, এই ধরনের আর কি, যেগুলো মূলত গ্রাসরুট লেভেলে করা হয়। তারপর হচ্ছে স্যাম্পল সার্ভে। স্যাম্পল সার্ভে কি, স্যাম্পল সার্ভে মিনস গ্যাদারিং রিলিভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য স্মলার রিপ্রেজেন্টেশন অফ পপুলেশন আন্ডার স্টাডি। The data gathered through sample survey are generalized to be population of the study, অর্থাৎ population of the study দেখে। For example, opinion of a sample of distance learner draw from particular district toward useless of media, open and distance education, এই ধরনের জিনিস। তারপরে রয়েছে টাইপ অফ ডেসক্রিপটিভ রিসার্চ অন দ্য বেসিস অফ টাইম, অর্থাৎ টাইমের বেসিসে ওটা ভাগ করা যায়, যেমন ক্রস সেকশনাল রিসার্চ, লংগিটিউডিনাল রিসার্চ, ট্রেন্ড স্টাডি, প্যানেল স্টাডি, কোহারেন্ট স্টাডিজ। তো ক্রস সেকশনাল সার্ভে কি বলছে, ক্রস সেকশনাল সার্ভে ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ এ কাইন্ড অফ স্যাম্পল সার্ভে হোয়ার স্ট্যান্ডার্ডাইজড ইনফরমেশন ইজ গ্যাদার ফ্রম এ স্যাম্পল ড্রন ফ্রম ক্রস সেকশন অফ প্রিডিটারমাইন্ড পপুলেশন অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। তো ক্রস সেকশনাল মানে হচ্ছে যে আমি ভেবেই নিলাম যে একটা স্টাডি আমি 10 বছর আমার সময় লাগবে। এবার কি হয়, আমাদের ক্রস সেকশনালে 10 জন স্যাম্পেল রয়েছে, 10 জন স্যাম্পেলকে আমি যদি ভাগ করি এরকম, এটাকে যদি একটা বক্স বানাই আমি, এবং এই বক্সটাকে যদি আমি 10টা পার্টে বা 5টা পার্টে ভাগ করি, 1 2 3 4 অ্যান্ড দেন 5, চলো 5টা হলো। এই যে আমি যদি প্রত্যেকটা যে ব্রেক রয়েছে তাকে 2 বছর ধরি, অর্থাৎ ক্রস সেকশনের কি হচ্ছে, আমরা একটা পপুলেশন বা একটা স্যাম্পেলকে বা কিছু স্যাম্পেল অফ রেসপন্ডেন্টকে আমরা নির্দিষ্ট টাইম পর পর দেখবো যে সে কতটা চেঞ্জ হয়েছে বা কতটা চেঞ্জ হয়নি, এটাকেই বলছে ক্রস সেকশনাল রিসার্চ। অ্যান্ড লংগিটিউডিনাল সার্ভে কি বলছে, থ্রু লংগিটিউডিনাল সার্ভে ওয়ান এক্সপ্লোর দ্য স্ট্যাটাস অফ ভেরিয়েবল আর ইনভেস্টিগেট অন ডিফারেন্ট পয়েন্ট ইন টাইম ইন অর্ডার, অর্থাৎ লং টার্মে এটা দেখবে 10 বছর আগে কি হয়েছিল, 10 বছর পরে কি হয়েছে। To such study, the change in status variable over period of time are explored. Time order association of one variable status different period of time. এরপরে রয়েছে ট্রেন্ড স্টাডিজ, অর্থাৎ ট্রেন্ড মানে যা ট্রেন্ড আর কি, যা খুব চলছে তাকে বলে ট্রেন্ড। In such kind of studies, data collection take place at different phase. Different group of people respondent draw from the general population are connected for development phase of data collection.
তারপর হচ্ছে প্যানেল স্টাডিজ। প্যানেল স্টাডিজে কি বলছে, ইন সার্চ স্টাডিজ সেম গ্রুপ অফ স্যাম্পল রেসপন্ডেড ইজ স্টাডিজ ওভার এ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ওভার এক পিরিয়ড অফ টাইমে প্যানেল, অর্থাৎ একটা প্যানেল অর্থাৎ 4 জন বা 5 জন রিসার্চার একসাথে স্টার্ট করছে, সেটাকে বলছে প্যানেল স্টাডিজ। অ্যান্ড তারপর হচ্ছে কোহারেন্ট স্টাডিজ। ইন দ্য কোহারেন্ট স্টাডিজ মেথড অফ স্পেসিফিক পপুলেশন ইজ টেকেন ফর স্টাডি অফ ওভার এ পিরিয়ড। Different samples are drawn from specific population over different phase of data collection corresponding to different phase or stage of development, অর্থাৎ different phase বা different time এর উপর বেস করে চলছে। তারপর হচ্ছে টাইপ অফ ডেসক্রিপটিভ রিসার্চ অন দ্য বেসিস অফ এম্পিরিক্যাল স্টাডিজ অর নেচার অফ ডেটা, অর্থাৎ নেচার অফ ডেটার বেসিসে বা রয়েছে। যেমন প্রথমে রয়েছে ডকুমেন্টারি সার্ভে, অর্থাৎ বিভিন্ন ধরনের আর্টিকেল বা বিভিন্ন ধরনের পেপার বা বিভিন্ন ধরনের প্রোগ্রেস কীভাবে হচ্ছে সেটা ডকুমেন্টারি। অ্যান্ড তারপর বলছে যে রিসার্চ পারপাসের বেসিস আমাদের টাইপ রয়েছে, যেমন কম্পারেটিভ স্টাডি অ্যান্ড এভ্যালুয়েটিভ স্টাডি। তো কম্পারেটিভ স্টাডি কি বলছে, ইন এ কম্পারেটিভ সার্ভে দ্য পারপাস ইজ টু কম্পেয়ার দ্য স্ট্যাটাস অফ 2 or more নাম্বার অফ ভেরিয়েবল ইনস্টিটিউশন স্ট্র্যাটেজিস অ্যাডপ্টেড অর গ্রুপ রেসপন্ডেড ইটিসি। অ্যান্ড তারপরে রয়েছে এভ্যালুয়েটিভ সার্ভে। এভ্যালুয়েটিভ সার্ভে ইজ এ কন্ডাক্টেড উইথ দ্য পারপাস অফ এভ্যালুয়েটিং এ প্রোগ্রাম, এ কারিকুলাম পলিসি অ্যান্ড ইটিসি, অর্থাৎ বিভিন্ন ধরনের কারিকুলাম পলিসি বা এগুলোকে ইভ্যালুয়েশন করে। এরপরে রয়েছে স্টেপ অফ কন্ডাক্টিভ ডিডাক্টিভ রিসার্চ, অর্থাৎ ডিডাক্টিভ রিসার্চ কীভাবে কন্ডাক্ট করা হয় সেটা বলছে। ইউ হ্যাভ বিন এক্সপোজড টু ডিফারেন্ট টাইপ অফ সার্ভে ডিসপাইট দ্য ডিফারেন্স হুইচ এক্সিস্ট উইথ দ্য রিগার্ড টু দ্য পারপাস অ্যান্ড দ্য সিচুয়েশন অফ ডেটা কালেকশন। The following steps involved in data conducting survey studies are more and less similar other from. এর যে স্টেপগুলো রয়েছে কি কি, সিলেকশন অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য রিসার্চ প্রবলেম অ্যান্ড ইটস সিগনিফিকেশন। তারপর রয়েছে আইডেন্টিফিকেশন অফ অবজেক্টিভ অ্যান্ড দেয়ার ট্রান্সলেশন ইন্টু ক্রাইটেরিয়া। অ্যান্ড তারপর কি রয়েছে ডিটারমিনেশন অফ টুল অ্যান্ড টেকনিক ফর ডেটা কালেকশন। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পপুলেশন অফ রিসার্চ সিচুয়েশন অ্যান্ড স্যাম্পল গ্রুপ অফ পপুলেশন। অ্যান্ড দেন রয়েছে মেথড অ্যান্ড প্রসিডিওর অফ ডেটা কালেকশন। অ্যান্ড দেন রয়েছে অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা, রাইটিং অফ এ রিপোর্ট। এই হচ্ছে মোট 7খানা স্টেজ আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। এরপরে রয়েছে আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ বা পরীক্ষণমূলক গবেষণা। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ কি বলছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ এ কাইন্ড অফ স্টাডি দ্যাট রিজিডলি ফলো এ সায়েন্টিফিক রিসার্চ ডিজাইন। ইট ইনভলভস টেস্টিং অর অ্যাটেম্পিং টু প্রুভ এ হাইপোথিসিস বাই ওয়ে অফ এক্সপেকটেশন, অর্থাৎ ওয়ে অফ এক্সপেরিমেন্টেশনকে দেখে বা পরীক্ষণমূলককে দেখে। In this process, the researcher can measure the effect of independent variable, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে মেজার করে অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর বেস করে যদি আমরা ধরি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, আমরা কীভাবে বুঝবো, যদি আমরা এরকম একটা শেপ করি, আমরা আগে গ্রাফ করতাম তো শুভজিৎ, আমরা আগে গ্রাফ পয়েন্টিং করতাম না শুভজিৎ? শুভজিৎ শুভজিৎ লিভ করে গেছে। প্রতীক্ষা, আগে আমরা গ্রাফ পয়েন্টিং করতাম না? হ্যাঁ, স্কুলে করেছিলাম। হ্যাঁ, তো আমরা যখন স্কুলে গ্রাফ পয়েন্টিং করতাম, এইখানে একটা ডেটা বসাতাম এবং এখানে একটা ডেটা বসাতাম, তাই না? তো আমাদের রিসার্চের ক্ষেত্রে এই যে নিচের যেটা রয়েছে এটাকে আমরা বলছি ডিভি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা উপরে যেটা রয়েছে সেটাকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, বা আইডি। এবার কেন বলছে, অর্থাৎ যার ওপর ভর করে সবাই চলে সেটাকেই তো আমরা ডিপেন্ডেন্ট বলি, আর মুক্ত যে সে তো কারো উপর ইয়ে না, সে সবসময় উড়ে বেড়ায়, তার জন্যই বলছে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। বলছে দিস কাইন্ড অফ স্টাডি ইজ পারফর্ম ওভার সাম টাইম সো দ্যাট রিসার্চার ক্যান ফ্রম এ কোলাবোরেট কনক্লুশন অ্যাবাউট টু ভেরিয়েবল, অর্থাৎ টু ভেরিয়েবলের মধ্যে দেখায়। দ্য এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মাস্ট বি ক্যারিড আউট ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট, অর্থাৎ কন্ট্রোল এনভায়রনমেন্টে হয়। আর এর কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে কি, it include a hypothesis, a variable that will manipulate by researcher along with the variable that will be measured and compared. The data in this research must be able to quantified, অর্থাৎ quantified হয়। and কি বলছে, the observation of the study
however must be executed quantitative, আর এটা মূলত ল্যাবরেটরি সিচুয়েশনে হয়, আর এখানে ম্যানিপুলেশন হয়, হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে বেসিক কম্পোনেন্ট অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চের বেসিক কম্পোনেন্ট কী কী রয়েছে। ট্রিটমেন্ট অ্যান্ড কন্ট্রোল গ্রুপ, ট্রিটমেন্ট ম্যানিপুলেশন, র্যান্ডম সিলেকশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট। তো ট্রিটমেন্ট মানে হচ্ছে ট্রিট করা, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি যে ট্রিটমেন্ট মানে কি, সেবা শুশ্রূষা করা। তো ট্রিটমেন্ট মানে এখানে কিন্তু সেটা নয়, ট্রিটমেন্ট অ্যান্ড কন্ট্রোল গ্রুপ অর্থাৎ নিয়ন্ত্রিত গ্রুপ বা নিয়ন্ত্রিত যে আমাদের গোষ্ঠী। In experimental research, some subjects are administered on one or more experimental stimulus called treatment বা treatment group, while other subjects are not given such a stimulus, the control group. অর্থাৎ কি বলছে, ট্রিটমেন্ট গ্রুপ মানে হচ্ছে, বা ট্রিটমেন্ট গ্রুপকে অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট গ্রুপকেও কিন্তু আমরা ট্রিটমেন্ট গ্রুপ বলি, ঠিক আছে। আর কন্ট্রোল গ্রুপকেও কিন্তু আমরা ডিপেন্ডেবল ভেরিয়েবলের ওপর কন্ট্রোল হয় অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ট্রিটমেন্ট হয়। তো বহু ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না বলে ট্রিটমেন্ট ভেরিয়েবল বা ট্রিটমেন্ট গ্রুপও বলতে পারে, আর এই সাইডে কন্ট্রোল গ্রুপ বলতে পারে। এগুলো মূলত টেকনিক্যাল টার্মের বেসিসে হয়। বলছে দ্য ট্রিটমেন্ট মে বি কনসিডার সাকসেসফুল ইফ সাবজেক্ট ইজ ট্রিটমেন্ট গ্রুপ রেট মোর ফেভারেবলি ওয়ান আউটকাম ভেরিয়েবল দ্যান কন্ট্রোল সাবজেক্ট। অ্যান্ড তারপর কি বলছে, ট্রিটমেন্ট ম্যানিপুলেশন বা নিয়ন্ত্রণ, ট্রিটমেন্ট নিয়ন্ত্রণ। ট্রিটমেন্ট as the technique features of experimental research that set this design apart from all other research method. Treatment manipulation help control for the cause in cause and effect relationship, অর্থাৎ cause and effect relationship কে প্রুভ করে। Naturally, the validity of experimental research depend on how well treatment was manipulated, অর্থাৎ কিভাবে ম্যানিপুলেট হচ্ছে। অ্যান্ড তারপর রয়েছে র্যান্ডম সিলেকশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ র্যান্ডম সিলেকশন এবং অ্যাসাইনমেন্ট কীভাবে হচ্ছে। তো কি বলছে, র্যান্ডম সিলেকশন ইজ দ্য প্রসেস অফ র্যান্ডমলি ড্রয়িং এ স্যাম্পল ফ্রম পপুলেশন অর এ স্যাম্পলিং ফ্রেম। অর্থাৎ র্যান্ডম মানে কি, র্যান্ডম মানে যে কেউ সিলেকশন হতে পারে বা যে কেউ সিলেক্ট হতে পারে, সেটা তো আমরা জানি। এবং এই স্যাম্পলিং ফ্রেমেরও বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, আমরা পরে স্যাম্পলিং ফ্রেম পড়বো। বলছে দিস অ্যাপ্রোচ ইজ টিপিক্যালি এমপ্লয়েড ইন সার্ভে রিসার্চ অ্যান্ড assure that each unit in the population has a positive chance being selected into the sample, অর্থাৎ স্যাম্পেলের মধ্যে পজিটিভলি এটা সিলেকশন হওয়ার চান্স হয়। এরপরে রয়েছে ভ্যালিডিটি অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চের যথার্থতা। প্রথমে রয়েছে ইন্টারনাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ অ্যান ইনভেস্টিগেশন to determine whether a causal relationship exists between one or more independent variable, অর্থাৎ যেখানে রিলেশনশিপ এক্সিস্ট করছে অর্থাৎ কজাল রিলেশনশিপ, অর্থাৎ যেখানে কজাল মানে হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, সেটাকে বলছে কার্য, যার বাংলা হচ্ছে কার্য এবং কারণ, ঠিক আছে। বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড উইথ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর নট। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন আর কনসিডার্ড মোর রিগোরাস দ্যান আদার রিসার্চ মেথড অ্যান্ড হেন্স মেনটেন ইন্টারনাল ভ্যালিডিটি, অর্থাৎ ইন্টারনাল ভ্যালিডিটিকে দেখে। তারপর হচ্ছে থ্রেড টু ইন্টারনাল ভ্যালিডিটি। থ্রেড মানে কি, যেগুলো মূলত কী হয় বিপর্যয় ঘটাতে পারে। কী কী রয়েছে, হিস্টোরি, ম্যাচুরেশন, টেস্টিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। বা হিস্ট্রি কী বলছে, হিস্ট্রি থ্রেড ইজ দ্য পসিবল দ্যাট অবজার্ভ এফেক্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রভাব করে, যেমন এক্সটোনিয়াস বা হিস্টোরিক্যাল ইভেন্ট। অর্থাৎ আমি যদি হিস্টোরিক্যাল জিনিসকে নিয়ে আসি, সেক্ষেত্রে ইন্টারনাল ভ্যালিডিটি এখানে ইফেক্ট করবে। অ্যান্ড তারপর রয়েছে ম্যাচুরেশন বা যার বাংলা হচ্ছে পরিণমন। তো পরিণমন কীভাবে এফেক্ট করে, হচ্ছে ম্যাচুরেশন থ্রেড রেফার টু দ্য পসিবিলিটি দ্যাট অবজার্ভ এফেক্ট আর কজড বাই ন্যাচারাল ম্যাচুরেশন অফ সাবজেক্ট, যেমন জেনারেল ইমপ্রুভমেন্ট, ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমপ্লেক্স কনসেপ্ট। অর্থাৎ ম্যাচুরেশন, অর্থাৎ আমি যদি কি হয় এক্সপেরিমেন্টাল রিসার্চে যে লং টার্ম পিরিয়ডে বা কিছুদিন, অর্থাৎ সার্ভে রিসার্চে যেখানে আমরা কি করি, যে আমরা কি করলাম ডেটা কালেকশন একবার করে নিয়ে চলে আসি, কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে পোস্ট টেস্ট, প্রি টেস্ট, পোস্ট টেস্ট এই ধরনের হয়। অর্থাৎ একজন ব্যক্তিকেই দুবার বা তিনবার তার উপর কি হয় যে করা হয়। যেমন আমরা যখন এক্সপেরিমেন্টাল রিসার্চ করছি, যে একদল বাচ্চাকে আমরা
কি করি যে না তাদেরকে আমরা আইসিটি বেসড ক্লাসরুমে নিয়ে গেলাম, বা ডিজিটাল ক্লাসরুম বা ডিজিটাল বোর্ড বা স্মার্ট টেকনোলজি দিয়ে পড়াচ্ছি। আরেক দল শিক্ষার্থীকে আমরা স্মার্ট টেকনোলজি ইউজ করে পড়ালাম না। এবার হতে পারে যে এদের মধ্যে থেকে কারো ম্যাচুরেশন লেভেল বা পরিণমন বা বোঝার ক্ষমতা বেশি, তাই না? আর আর আরেক দল শিক্ষার্থীর হয়তো সেই ক্ষমতা নেই, বা সেক্ষেত্রেই বলছে যে ম্যাচুরেশন লেভেলটা ফ্যাক্ট করছে। তারপরে রয়েছে টেস্টিং, অর্থাৎ টেস্টিং। তো টেস্টিং কি হচ্ছে বলছে, টেস্টিং সেট ইজ এ থ্রেড ইন প্রি-পোস্ট ডিজাইন হয় সাবজেক্ট পোস্ট টেস্ট এবং অর্থাৎ আমরা যখন টেস্টিং করছি তখন কিভাবে করছি বা না কিভাবে করছি না সেই জায়গাগুলো কিন্তু আমাদের ফ্যাক্ট করে। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন মানে কি, যে পদ্ধতি, অর্থাৎ আমরা যে পদ্ধতি ব্যবহার করছি সেই পদ্ধতিটা আদৌ ঠিক আছে না ভুল আছে, বা যা টুলটা ব্যবহার করছি সেটা আদৌ ঠিক আছে না ভুল আছে, সেটাকেই বলছি ইনস্ট্রুমেন্টেশন। তারপর হচ্ছে মরালিটি, অর্থাৎ নৈতিকতা, অর্থাৎ নৈতিক যে জিনিসগুলো বা ভুল বা ঠিক ওই জায়গাগুলো দেখে। অ্যান্ড তারপর হচ্ছে রিগ্রেশন, অর্থাৎ আমরা পূর্বেই, রিগ্রেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিকের একটা পার্ট। রিগ্রেশন থ্রেড অলসো কল্ড রিগ্রেশন দ্য মিন রেফার্স টু স্ট্যাটিস্টিক্যাল টেন্ডেন্সি অফ গ্রুপ অফ ওভারঅল পারফরমেন্স। অর্থাৎ রিগ্রেশনে আমরা কি করি, যে আমরা পূর্বেই কল্পনা করে নিই যে এটা কীভাবে হতে পারে, তো সেটাই আর কি। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ বিভিন্ন ধরনের নন র্যান্ডম স্যাম্পল চুজ করলে এই প্রবলেমটা হয়। অ্যান্ড তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল বায়াস বা এক্সপেরিমিটার বায়াস, অর্থাৎ যিনি মূলত যাদের থেকে ডেটা নিচ্ছে তাদের মধ্যে বায়াসনেস থাকলে হয়। এরপর রয়েছে আমাদের ফ্যাক্টর দ্যাট ইমপ্রুভ ইন্টারনাল ভ্যালিডিটি, অর্থাৎ কি কোনগুলো আমাদের ইন্টারনাল ভ্যালিডিটি করে, যেমন বাইল্ডিং, এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশন, র্যান্ডম সিলেকশন, র্যান্ডমাইজেশন বা র্যান্ডম অ্যাসাইনমেন্ট, এবং এটা আমাদের প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হবে। অ্যান্ড তারপর হচ্ছে জন হেয়ার এফেক্ট। জন হেয়ার এফেক্ট কি, জন হেয়ারি was a worker who overperforms a machine under experimental setting because he is aware his performance, অর্থাৎ সে তার নিজের পারফরমেন্স সম্পর্কে অ্যাওয়ার ছিল। দেন আসছি এক্সটার্নাল ভ্যালিডিটি। এক্সটার্নাল ভ্যালিডিটি কি বলছে, যে মূলত এটা জেনারেলাইজেশন করার জন্য মেজারলি আমাদের এটা কাজে লাগে। দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ দ্য ইনভেস্টিগেটর is to establish whether the systematic relationship that has been identified can be generalized outside the experimental setting, অর্থাৎ জেনারেলাইজেশন করা হয় আউটসাইড দ্য এক্সপেরিমেন্টাল সেটিং এ। Said to the external validity can prove significant result within a sample group, but an inability for this be generalized to the population large, অর্থাৎ লার্জ পপুলেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অ্যান্ড তারপর কি রয়েছে এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি সেট, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভ্যালিডিটি সেটের ক্ষেত্রে কি রয়েছে প্রি অ্যান্ড পোস্ট টেস্ট এফেক্ট, হচ্ছে when the pre or post test in some way related to the effect seen in the study such that cause and effect relationship disappear without this added, অর্থাৎ এখানে কজ এবং এফেক্ট রিলেশনশিপ রয়েছে। তারপরে রয়েছে পালকভ এফেক্ট। দ্য পালকভ এফেক্ট ইজ ফেনোমেনা হোয়ার ইমপ্রুভমেন্ট অফ রেজাল্ট ইজ অবজার্ভ ডিসপাইট ইউজিং নন অ্যাক্টিভ ট্রিটমেন্ট। তারপর হচ্ছে স্যাম্পল ফিচার্স, when some features of sample used was responsible for the effect. অ্যান্ড তারপর হচ্ছে সিলেকশন বায়াস, অর্থাৎ ডেটা কীভাবে সিলেকশন হচ্ছে না হচ্ছে সেগুলো। অ্যান্ড তারপর হচ্ছে সিচুয়েশনাল ফ্যাক্টর, বিভিন্ন ধরনের সিচুয়েশন। তো যেই ফ্যাক্টরগুলো আমাদের এক্সটার্নাল ভ্যালিডিটিকে ইমপ্রুভ করে, যেমন ফিল্ড এক্সপেরিমেন্ট, ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া, সাইকোলজিক্যাল রিয়েলিজম, রেপ্লিকেশন অ্যান্ড রিপ্রসেসিং অ্যান্ড ক্যালিব্রেশন। এরপর রয়েছে আমাদের টাইপ অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, অর্থাৎ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের বিভিন্ন ধরনের টাইপস রয়েছে। কি রয়েছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন প্রথমে রয়েছে। তো প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন বলছে ইন প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন either a group or various dependent group are observed for the effect of the application of independent variable, but no control is used, অর্থাৎ প্রি এক্সপেরিমেন্টাল যেখানে মূলত আমরা
কোনো ধরনের কন্ট্রোল ইউজ করছি না, কিন্তু জাস্ট এফেক্টটা অবজার্ভ করি। প্র্যাকটিক্যালি দিস এক্সপেরিমেন্টাল রিসার্চ ল্যাক উইথ ভেরিয়াস ক্রাইটেরিয়া অফ ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, অর্থাৎ এটা একটা ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইনের মতো নয়, তবে ল্যাক অফ হয়। অ্যান্ড তারপরে এর মধ্যে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, যেমন ওয়ান শর্ট কেস স্টাডি রিসার্চ ডিজাইন। ওয়ান শর্ট স্টাডি রিসার্চ ডিজাইন কি বলছে, উইথ এ শর্ট ওয়ান শর্ট কেস স্টাডি টেস্ট ইউনিট পিপল, টেস্ট মার্কেট, এক্সপোজ ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্টের মতো। আর এখানে মূলত আমাদের সিঙ্গেল মেজারমেন্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আর এখানে কোনো রকমভাবে র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না, অনলি ট্রিটমেন্ট হয়, আর এখানে কোনো কন্ট্রোলও হয় না। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেমন ওয়ান শটের বলছে দেয়ার ইজ নো প্রি টেস্ট, দেয়ার ইজ নো কন্ট্রোল গ্রুপ, অর্থাৎ এখানে কোনো প্রি টেস্ট হয় না, এখানে কোনো কন্ট্রোল গ্রুপও হয় না। যেমন এক্সাম্পল, ওয়ান সাচ ডিজাইন মাইট বি ওয়ান অফ সার্ভে আনএমপ্লয়েড পিপল টু ইন এ স্পেসিফিক লোকাল এরিয়া টু অ্যাক্সেস দেয়ার হেলথ অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ আনএমপ্লয়মেন্ট অন হেলথ, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট অফ হেলথ। যেমন আমরা যদি আমরা ওয়ান শট দেখি, বলছে এখানে সিলেক্টেড এক্সপেরিমেন্টাল গ্রুপ সিলেক্ট হচ্ছে, দেন এখানে ট্রিটমেন্ট রয়েছে, আর এখানে পোস্ট টেস্ট রয়েছে, এরকমটাই হয়, কিন্তু এখানে হচ্ছে না। তো এখানে আমাদের কি রয়েছে, যদি আমরা এটারও উদাহরণ দেখি, প্রথমে রয়েছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, বা আমি যদি ধরি বুলি স্টুডেন্ট, অর্থাৎ যারা কথা শোনে না, তো তাদের কি রয়েছে, তাদেরকে ট্রিটমেন্ট এক্স ধরা হচ্ছে, ঠিক আছে, বা এখানে কাউন্সেলিং করা হচ্ছে, এবং পোস্ট টেস্টে আমাদের অবজারভেশন হচ্ছে। তো বলছে এখানে রয়েছে হয় প্রি টেস্ট 101, অর্থাৎ এখানে কোনো প্রি টেস্ট হচ্ছে না, যদি আমরা দেখি এখানে কোনো প্রি টেস্ট নেই, ঠিক আছে, অ্যান্ড পোস্ট টেস্ট হচ্ছে O2, অ্যান্ড ট্রিটমেন্ট হচ্ছে এক্স, অ্যান্ড র্যান্ডোমাইজেশন আর এবং কন্ট্রোল গ্রুপ সি দিয়ে ডিনোট করা হচ্ছে এখানে। তারপরে রয়েছে ওয়ান শট প্রি টেস্ট পোস্ট টেস্ট, অর্থাৎ এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, মাঝখানে কোনো ভেরিয়েবল থাকে না। উইথ দিস রিসার্চ ডিজাইন দ্য টেস্ট ইউনিট ইজ মেজার টুয়াইস, অর্থাৎ একটাই রিসার্চ ডিজাইনের ভিত্তিতে আমাদের এই যে টেস্টটা, এই টেস্টটা আমরা দুবার মেজার করি। বলছে ওয়ান বিফোর দ্য টেস্ট, ওয়ান্স আফটার টেস্ট, দেয়ার ইজ নো কন্ট্রোল হুইচ ইজ টু সে গ্রুপ নট রিসিভিং দ্য ট্রিটমেন্ট। এবার কিভাবে হচ্ছে এখানে, যেখানে প্রি টেস্ট বা পোস্ট টেস্ট আসছে কিভাবে, আমি ধরা গেল যে 10খানা বাচ্চাকে নিয়ে স্টাডি করছি, 10খানা বাচ্চাকে আমি 10 দিন আগে মেজার করলাম, এবং 10 দিন পরে তাদেরকে অন্য মেথডে আমি পড়িয়ে তাদের মেজার করছি, অর্থাৎ একই বাচ্চাকে আমি দুবার মেজার করলাম, তাই বলছে যে প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট। যেমন এক্সাম্পল রয়েছে কি, টু ডিটারমাইন ওয়েদার প্রাইজিং প্রাইমারি স্কুল স্টুডেন্ট চিলড্রেন মেক দেম ডু বেটার ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ যে আমাদের যে প্রাইমারি স্কুল স্টুডেন্ট রয়েছে তাদেরকে যদি আমরা প্রাইজ দিই বা প্রাইজিং করি বা প্রশংসা করি, তাহলে তারা কি ম্যাথামেটিক্সে বেটার অপরচুনিটি দেবে, সেটাই। তারপরে রয়েছে এরও উদাহরণ রয়েছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, যেমন প্রাইমারি স্কুল স্টুডেন্ট, এবং পোস্ট টেস্ট হচ্ছে যেমন O2 বললো। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট বা প্রাইজিং, এবং পোস্ট টেস্ট হচ্ছে O2। তারপরে হচ্ছে স্ট্যাটিক গ্রুপ ডিজাইন, অর্থাৎ স্ট্যাটিক কি বলছে, উইথ দ্য স্ট্যাটিক গ্রুপ ডিজাইন দেয়ার ইজ নো কন্ট্রোল গ্রুপ, অর্থাৎ এখানে কোনো কন্ট্রোল গ্রুপ থাকে না, ইন অ্যাডিশন টু এক্সপেরিমেন্টাল গ্রুপ বা ইজি দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ, দ্য এক্সপেরিমেন্টাল ইজ এক্সপোর্ট, কন্ট্রোল গ্রুপ ইজ নট। তো এখানে যদি আমরা দেখি, এখানে একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন থাকবে, এখানে কন্ট্রোল গ্রুপ থাকছে, দেন পোস্ট টেস্ট হচ্ছে। তো এখানে এর উদাহরণ রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি, অর্থাৎ এখানে দুটো গ্রুপ থাকে। তার মধ্যে ট্রিটমেন্ট বা প্রাইজিং এক্স, তারপর হচ্ছে পোস্ট টেস্ট, তারপর হচ্ছে গ্রুপ 1 অ্যান্ড এখানে গ্রুপ 2। এরপর হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন কি, যে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ is a most accurate form of experimental research design as it rely on statistical to prove or disprove hypothesis। আর এখানে মূলত কজ এফেক্ট রিলেশনশিপটা মেজরলি দেখানো হয়। আর এরও তিনখানা টাইপ রয়েছে, যেমন পোস্ট টেস্ট অনলি কন্ট্রোল গ্রুপ ডিজাইন, তারপর রয়েছে প্রি টেস্ট অনলি ডিজাইন পোস্ট টেস্ট ডিজাইন, তারপর হচ্ছে সোলমন 4 ডিজাইন। এরপর হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো কোয়াসি এক্সপেরিমেন্টাল কি বলছে, কোয়াসি এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বাকিগুলোর থেকেও। কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন আর অলমোস্ট আইডেন্টিক্যাল টু ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন, বাট ল্যাকিং ওয়ান কি ইনগ্রেডিয়েন্ট। ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে উপাদান, অর্থাৎ একটি উপাদানের অভাব রয়েছে, যেটা হলো র্যান্ডম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ র্যান্ডম অ্যাসাইনমেন্ট হয় না।
For instance, one entire class section or one organization is used as a treatment group, অর্থাৎ একটা ট্রিটমেন্ট গ্রুপ হিসেবে এটাকে করা হয়। এর কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেমন কি বলছে, দ্য ওয়ার্ড কোয়াসি ইন্ডিকেট রিঅ্যাসেম্বল, অর্থাৎ আমরা কোনো কিছুকে পুনরায় অ্যাসেম্বল করি। কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন আর ইউজ টু হোয়েন দ্য রিসার্চার ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট টু কন্ট্রোল এক্সট্রেনিয়াস ভেরিয়েবল। অর্থাৎ কোয়াসি এক্সপেরিমেন্টাল কখন আসে? যখন মূলত রিসার্চার আর্টিফিশিয়ালি কোনো কিছুকে এনভায়রনমেন্ট তৈরি করে, মেজারলি আমাদের এক্সট্রেনিয়াস ভেরিয়েবল বা বাহ্যিক যে চলক রয়েছে, ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক, সেই চলককে কন্ট্রোল করার জন্য। আমরা পরে টাইপস অফ ভেরিয়েবল পড়বো, সেখানে আমরা এক্সট্রেনিয়াস ভেরিয়েবল কি বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ওগুলো ডিটেলসে আমরা স্টাডি করবো। অ্যান্ড তারপর কি বলছে, উইথ কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন দ্য রিসার্চার ল্যাক কন্ট্রোল ওভার হোয়েন ট্রিটমেন্ট ইজ অ্যাডমিনিস্টার্ড or assign test with the experimental and control group, অর্থাৎ কন্ট্রোল গ্রুপকে করে। এরপর রয়েছে আমাদের অ্যাডভান্টেজ অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ডিজাইনের কিছু সুবিধা রয়েছে, যেমন কি বলছে, রিসার্চার হ্যাভ এ ফুল লেভেল অফ কন্ট্রোল ইন অ্যান এক্সপেরিমেন্ট, অর্থাৎ একটা কন্ট্রোল থাকে। অ্যান্ড তারপর বলছে ইট ক্যান বি ইউজড ইন দ্য ওয়াইড ভ্যারাইটি অফ ফিল্ড ভার্টিক্যালি। আর তারপর বলছে দ্য রেজাল্ট আর স্পেসিফাই অ্যান্ড কনক্লুসিভ, অর্থাৎ খুবই স্পেসিফিক হয় এবং কনক্লুসিভ হয়। The result also researcher to apply their finding to similar phenomena and context, অর্থাৎ phenomena and context এ চলে। It can determine the validity of hypothesis or disapprove one, and researcher can manipulate variable and use them in many way, অর্থাৎ বিভিন্ন ধরনের রিয়েক্টে চলতে পারে। আর এটা মূলত কজ এফেক্ট রিলেশনশিপকে দেখায়। এবং এছাড়া এর কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন বলছে ইট ইনভলভ লট অফ রিসোর্সেস, টাইম অ্যান্ড মানি, নট ইজি টু কন্ডাক্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে মানি ইউজ করে। ইট ক্যান আর্টিফিশিয়ালি এনভায়রনমেন্ট আর ম্যানিপুলেশন করা হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল করা হয়। আর কি বলছে, ইট ইজ ভ্যালুয়েবল ফ্লো অফ মেথোডোলজি, অর্থাৎ প্রপার মেথোডোলজি না থাকলে এটা করা যায় না, এগুলো রয়েছে। এরপর রয়েছে কম্পারিজন এবং এক্সপেরিমেন্টাল রিসার্চ অ্যান্ড নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ ক্যান বি গ্রুপড ইনটু টু ব্রড ক্যাটাগরি, অর্থাৎ দুখানা ক্যাটাগরিতে মেজারলি হয়, একটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন আর একটা কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন, আমরা অলরেডি পড়লাম। বোথ ডিজাইন রিকোয়ার ট্রিটমেন্ট ম্যানিপুলেশন, বাট হোয়াইল ট্রু এক্সপেরিমেন্টাল অলসো রিকোয়ার্স আমাদের অ্যাসাইনমেন্ট, কোয়াসি এক্সপেরিমেন্টাল ডু নট, অর্থাৎ কোয়াসি এক্সপেরিমেন্টাল সেটা চায় না। সামটাইম উই অলসো রেফার নন এক্সপেরিমেন্টাল রিসার্চ হুইচ ইজ নট রিয়েলি এ রিসার্চ ডিজাইন বাট অলসো ইনক্লুসিভ, অর্থাৎ নয়। তো এইটুকুনি পড়ানো নিয়ে কারো কি কোনো ডাউট রয়েছে বা কোনো কোশ্চেন রয়েছে?